গ্রামের নাম বিশানপুর। চৌধুরীদের জমিদার বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য অমল আজ দীর্ঘ বছর পর পড়াশোনার পাট চুকিয়ে শহর থেকে গ্রামে ফিরে এসেছে। বহুদিন পর গ্রামে এসে অমল তার শৈশবে হারিয়ে যাওয়া সোঁদা মাটির গন্ধ অনুভব করে। অতীতের কথা মনে পড়ে গেল অমলের। বিশানপুরের জমিদার দিগ্বিজয় চৌধুরী সম্পর্কে অমলের ঠাকুরদার জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ দাদামশাই। অমল শহরে যাবার কিছুকাল পরেই ছাদ থেকে নিচে পড়ে দুর্ঘটনায় মারা যান। অমল অনাথ। তার ঠাকুরদা নিরঞ্জন চৌধুরী তাকে ছোট থেকে লালন পালন করেছেন। তিনি ছুটি ছাটায় শহরে গিয়ে অমলের সাথে কিছুকাল কাটিয়ে আসতেন। একবারও অমলকে তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাননি। ফলে বড় দাদামশায়ের মৃত্যুর খবরটাও অমলের জানা ছিল না। অনেক পরে একটু বড় হয়ে শুনেছে তার ঠাকুরদার কাছে, কিন্তু কখনো ভেবে দেখেনি এতগুলো বছরে ছুটি ছাটায় কেন ওকে একবারও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়নি। কিন্তু আজ গ্রামের বাড়িতে পা দিয়ে প্রশ্নটা ওর মাথায় এসেছে। মনে মনে ঠিক করে ঠাকুরদাকে সরাসরি জিজ্ঞেস করবে। যাই হোক, গ্রাম্য পরিবেশে কিছু নতুনত্ব চোখে পড়লেও জমিদার বাড়ির সেই পুরনো ঐতিহ্য, শান্ত পরিবেশ, স্নেহ, ভালোবাসা আর চেনা লোকজন সব আগের মতোই আছে। দেখে মনে মনে নিশ্চিন্ত হল। তবে বাইরে থেকে সবকিছু আগের মতো লাগলেও ঠাকুরদা নিরঞ্জন চৌধুরীর সাথে কথা বলে অমলের মনে হল কোথাও যেন তাল কেটে গেছে। নাতির আদর যত্নের কোনো ত্রুটি না রাখলেও নিরঞ্জন বাবু যে অমলের কাছে কিছু একটা লুকিয়ে যাবার চেষ্টা করছেন তা কিছুক্ষণ কথাবার্তা বলেই বুঝে গেল অমল। ঠাকুরদা যে কোনো একটা বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত, নতুন করে তার বলে দিতে হল না। তিনি অমলের কুশল সংবাদ নেবার পর গম্ভীর গলায় বললেন, দাদু ভাই, তুমি বাড়ির সকলের ছোট, আমাদের সকলের বড়ই আদরের। তবে এখন তুমি যথেষ্ট বড় হয়েছ, তাই এ বাড়ির কতগুলো নিয়ম সম্পর্কে তোমার ওয়াকিবহাল হওয়ার প্রয়োজন। আমার এখন কাছারি বাড়ি যাবার সময় হয়েছে, আমাকে যেতে হবে। তার আগে তোমার সাথে একান্তে কিছু আলোচনা করে যেতে চাই। আমার সাথে একবার তেতলার ঘরে এসো। এই বলে দুর্দণ্ড প্রতাপ জমিদার নিরঞ্জন চৌধুরী বাহারি ছড়ি ঠুকঠুক করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। অমল তাকে অনুসরণ করে তেতলার ঘরে গেল। দক্ষিণ খোলা প্রশস্ত বারান্দার শেষ প্রান্তের ঘরটি অমলের থাকার জন্য বরাদ্দ হয়েছে। সেখানে প্রবেশ করে নিরঞ্জন অমলকে সব দেখিয়ে বুঝিয়ে দিলেন। ঘরটিতে আলো বাতাস খেললেও পশ্চিমের জানলাটি পাটে পাটে বন্ধ রয়েছে দেখে অমল সেটা খুলতে গেল। ইতিমধ্যে ভৃত্য নিতাই এসে অমলের সুটকেস, ব্যাডিংপত্র ইত্যাদি রেখে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। ওদিকে অমলকে পশ্চিমের জানলার দিকে যেতে দেখে জমিদার নিরঞ্জন হাঁ হাঁ করে উঠলেন। বললেন, না 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 না, ওপাশে একটা মাধবীলতা গাছ উঠেছে, যাতে শুঁয়োপোকা বাসা বেঁধেছে। তাছাড়া এখন বর্ষার সময়, অন্যান্য বিষাক্ত পোকামাকড়ও গাছ বেয়ে ঘরে ঢুকে পড়তে পারে। আগে খোলা থাকতো, তাতে অনেকের ক্ষতি হয়েছে, তাই এখন আর জানলাটি খোলা হয় না। জানালার খড়খড়ি দিয়ে গাছের কিছু অংশ দেখা যাচ্ছিল, তাই অমল এ নিয়ে আর কথা বাড়াল না। নিতাইকে দাঁড়িয়ে থাকতে দেখে জমিদার হুকুম করে বললেন, তোদের কর্তামাকে ছোট দাদাবাবুর জন্য চা জলখাবারের ব্যবস্থা করতে বল না তো। আর তেতলায় এখন কেউ যেন না আসে, কথাটা মনে থাকে যেন। কেউ আসতে চাইলে আমার কাছে অনুমতি নিয়ে তবে তাদের ওপরে পাঠাবি, কেমন? নিতাই এ বাড়ির সবচেয়ে পুরনো ভৃত্য। জমিদার নিরঞ্জনের যৌবন বয়স থেকেই এ বাড়িতে রয়েছে। বয়স হলেও যথেষ্ট শক্ত সমর্থ। এ কি কর্তা মশাই, মনে থাকবে কোন। নিতাই চলে যেতেই নিরঞ্জন অমলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। এতক্ষণ অমল নীরবে ছিল। নিরঞ্জন কিছু না বলেই হঠাৎ গটগট করে বারান্দার দক্ষিণ দিক থেকে পশ্চিমে হাঁটা দিলেন। সেখানে একটি বন্ধ দরজার সামনে দাঁড়াতে দেখে অমল কৌতূহল দমন করতে না পেরে বলে উঠল, পশ্চিমের এই ঘরটা বন্ধ কেন ঠাকুরদা? আমার স্পষ্ট মনে আছে
ছেলেবেলায় যতদিন এই বাড়িতে থেকেছি এ ঘরটা খোলাই থাকতো। আপনার মনে আছে আমি ননি দিদির সাথে ওখানে বসে খেলা করতাম? নিরঞ্জন অমলের কথা শুনে কেমন যেন মিইয়ে গেলেন। তারপর কিছুক্ষণ নীরবে থেকে গম্ভীর হয়ে বললেন, এই বাড়ির কিছু নিয়ম আছে দাদু ভাই, বংশ পরস্পরায় সবাই তা মেনে চলেছে, তোমাকেও মানতে হবে বই কি। যখন তখন এ বাড়ির সব দরজা খোলা যায় না, কিছু নিষিদ্ধ নাম আছে, কখনো যা ভুলেও মুখে আনা নিষিদ্ধ। এখানে থাকতে থাকতে তুমি তা বুঝে যাবে। আসলে তোমাকে যখন শহরের ছাত্রাবাসে পড়তে পাঠানো হলো তখন তুমি অনেকটাই ছোট ছিলে, তাই বাড়ির নিয়ম কানুন বোঝার মতো বোধ বুদ্ধি ছিল না। এখন যোগ্য হয়েছ, অতএব জানা প্রয়োজন। তুমি বিশ্রাম নাও, আমার এখন কাজ আছে। পশ্চিমের এই ঘরের দিকে পারতপক্ষে কেউ আসে না, তুমি যেন সেই নিয়ম লঙ্ঘন করো না। মনে একরাশ প্রশ্ন নিয়ে অমল হতবাক হয়ে ঠাকুরদার দিকে তাকিয়ে রইল। তবে তার মন থেকে খটকা গেল না। প্রথমে অমলের কাছে এসব কুসংস্কার বলেই মনে হল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধি ভ্রংশ হয়, তার ঠাকুরদারও তেমন কিছু হয়েছে বলেই ধরে নিল অমল। কিন্তু তার ধারণা যে ভুল, তা প্রমাণিত হতে বেশি সময় লাগল না। সেদিন মাঝরাতে বন্ধ দরজার উপাস থেকে ফিস ফিস শব্দ শুনে অমল জানালার পর্দা সরিয়ে দেখল এক দীর্ঘ ছায়ামূর্তি বারান্দার দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে চোখের নিমেষে সরাত করে সরে গেল। বারান্দায় বেরিয়েও তার দেখা পাওয়া গেল না। এমন সময় পশ্চিমের ঘর থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। সেদিকে ছুটে যেতেই অমল হতচকিত হয়ে তাকিয়ে দেখল তালা বন্ধ দরজাটা হঠাৎ খুলে গেছে। কিন্তু কে খুলে দিল অমল ভেবে পেল না। এদিকে বহুদিন বন্ধ থাকার ফলে দরজা খুলতেই একটা দম চাপা ভ্যাপসা গন্ধ অমলের নাকে এসে লাগল। ঘরের মেঝেতে ধুলো ভর্তি, দেওয়ালে অনেকগুলো তৈলচিত্র। ছবিগুলি শৈশবেও দেখেছে অমল, বহু যুগ ধরে এ ঘরে রয়েছে। অমলের পূর্বপুরুষদের ছবি। সেগুলোর মধ্যে হঠাৎ এক অসামান্য সুন্দরী নারীর ছবি দেখে অমল চমৎকৃত হয়। কিন্তু ওই ছবিটাকে সে এর আগে কখনো এ ঘরের দেওয়ালে ঝুলতে দেখেনি। ছবিটা হঠাৎ দুলতে শুরু করল। মুখের আদলটাও কেমন যেন বদলে যাচ্ছে। বন্ধ ঘরে হাওয়া নেই, তবুও ছবিটা দুলছে। কিন্তু কি করে ভাবতেই গাটা ছমছম করে উঠল অমলের। মুখটা বিকৃত, চোখ দুটো জীবন্ত হয়ে উঠেছে। ঠোঁটের কোণে হিংস্র হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। যদিও সে অকুত ভয় এবং অন্ধ সংস্কার মুক্ত, তবু এই মুহূর্তে ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়। ছবিটা ইতিমধ্যেই বীভৎস আকার ধারণ করেছে। চাপা গর্জন ভেসে আসছে ছবিটার ভিতর থেকে, ফের জোরে জোরে দুলছে হাওয়ার ঝাপটায়। অথচ সেই হাওয়ার উৎস খুঁজে পেল না অমল। ঘরে ঢোকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেছিল। তাহলে এত হাওয়া কোত্থেকে আসছে? কোন রকম মনের ভুলেও যে নয়, সে ব্যাপারে অমল পুরোপুরি নিশ্চিত। অমল ভয়ে কাঁপতে কাঁপতে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল ছিল না। ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল অমল। পশ্চিমের ঘরে একটা বিরাট গহ্বরের সৃষ্টি হয়েছে।
সেই কুয়ো থেকে এক পিশাচিনী উঠে আসছে। পৈশাচিক কণ্ঠে বলছে, মধ্যে বিলীন হও। এসো, এসো। একটা আষ্টে পচা দুর্গন্ধে গা গুলিয়ে ওঠে অমলের। কি ভয়ঙ্কর বীভৎস পৈশাচিক মুখ সেই নারীর! এরপর অমলের আর কিচ্ছু মনে নেই। ঘুমের মধ্যে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সকালের আলো ফুটে ওঠে। অমলের দেখা না পেয়ে জমিদার নিরঞ্জন চিন্তিত হয়ে উপরে উঠে এলেন। আর তার আশঙ্কাই সত্যি হল। পশ্চিমের ঘর খোলা দেখে তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন। দ্রুত অমলকে সেখান থেকে সরিয়ে ঘরে নিয়ে যাবার ব্যবস্থা করলেন ভৃত্যদের ডেকে। ধীরে ধীরে অমলের জ্ঞান ফিরে এলো। কিন্তু এরপর থেকে প্রায় প্রতি রাতেই অমলের সাথে একই ঘটনা ঘটতে লাগল। চৌধুরী বাড়ির আনাচে কানাচে যে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তা বুঝতে বাকি থাকে না তার। অমল দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে বলে ওঠে, প্রতি রাতে এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এ কখনোই কেবল দুঃস্বপ্ন হতে পারে না। এই রহস্যের সমাধান আমাকেই করতেই হবে। এদিকে এত বছর পর আমি গ্রামে এলাম, শুনেও ননি দিদি একবারও কেন দেখা করতে এলো না? তাহলে ননি দিদি কি আজ বাড়িতে নেই? সেদিনের কথা খুব মনে পড়ছে অমলের, যেদিন তাকে শহরে পাঠিয়ে দেওয়া হলো। যাবার সময় অমল ননিকে আঁকড়ে ধরে কেঁদেছিল। ননি তখন বছর 14 বালিকা, অমলের মাত্র 10 বছর বয়স। ননি ছলছলে চোখে তার মাথায় হাত বুলিয়ে গাল টিপে আদর করে বলেছিল, যাবার বেলায় কানতে নেই কো, মন খারাপ করিস নে রে ভাইটি। তোকে অনেক বড় হতে হবে, তো ঠাকুরদার মুখ উজ্জ্বল করতে হবে। তারপর যেদিন এখানে ফিরে আসবি, তোর এই ননি দিদি সেই আগের মতন থাকবে। এই বলে মুখে আঁচল চাপা দিয়ে ছুটে চলে গেছিল অমলের সামনে থেকে। বিছানায় শুয়ে এসব কথাই ভাবছিল অমল। রাত অনেক হয়েছে, তবু চেষ্টা করেও কিছুতেই ঘুম এলো না। অতীতের অনেক কথা মনে পড়ছে তার। বারান্দায় বেরিয়ে খানিকক্ষণ এদিক ওদিক করে অবশেষে চুপিসারে নিচে নেমে এল। একতলার দালান পেরিয়ে সামনে বিশাল উঠোন চত্বর। সেই উঠোনে ঘিরে সারি সারি খড় খাপড়ায় ছাওয়া একচালা মাটির ঘর রয়েছে, জমিদার বাড়ির ভৃত্য পরিচারিকা ঠাকুর আর রাঁধুনিদের থাকার জন্য। তারই মধ্যে একটা ছোট একচালার সামনে এসে দাঁড়িয়ে হাঁক পেরে বলল, ননি দিদি, বাড়ি আছো? 2-3 বার ডাকার পর দরজার শিকল খুলে সাদা ধুতি পরিহিত খালি গায়ে এক বৃদ্ধ বেরিয়ে এলো। ননির দাদু। অমলকে দেখে তাড়াতাড়ি বলল, ও মা, দাদা বাবু, তুমি? এসো এসো, দেখো দেখি কাণ্ড। এরপর মাটির দাওয়ায় একটা চাটাই পেতে দিয়ে বলল, আগে বসে একটু জিরিয়ে নাও, দেখিনি হাঁপিয়ে গেত দেখি। একটু জল খাও, জল। না দাদু, এখন আর বসার সময় নেই। তুমি বরং ননি দিদিকে ডেকে দাও। আমি যে গতকাল এসেছি তুমি তো দেখেছ, তবু ননি দিদি কেন একবারও দেখা করতে এলো না
ও কি জানে না? ও মা, সে কি গো ছোটদা, তুমি শোনো নিকো, ননি তো কবেই বিয়ে করে স্বামীর ঘরে চলে গেছে। তুমি শহরে চলে গেলে তারপর কয়েকদিন পর, তা প্রায় 10 বছর ভর্তি চলল গো। অমল স্তব্ধ হয়ে গেল দাদুর কথা শুনে। ননির ঠিকানা দিল না সে, বলল, ঠিকানা হারিয়ে গেছে, লোকদের পরে খবর পাঠাবো, ননি এসে দেখা করে যাবে। অমল কি আর করে, মনের দুঃখে ঘরে ফিরে এলো। কিন্তু মনটা খচখচ করতে লাগলো দাদুর কথা ভেবে। সত্যি কি ঠিকানা হারিয়ে ফেলেছে, নাকি দাদু ইচ্ছে করেই দিল না? কিন্তু না দেবার কারণ কি? দাদু মনে হয় বাপ মা মরা মেয়েটাকে কোনো মতে বিদায় করে দিতে পেরে বেঁচে গেছে, তাই আর খোঁজ রাখেনি। হয়তো চায় না সে এখানে আসুক, তবে যেভাবেই হোক সে ঠিকানা খুঁজে চলে যাবে তার ননি দিদির কাছে। কেমন আছে একবার নিজের চোখে দেখে আসবে, প্রতিজ্ঞা করল মনে মনে। ওদিকে জমিদার নিরঞ্জন সেই ভয়াবহ ঘটনার পর কারিগর ডেকে পশ্চিমের ঘরের দরজা সারিয়ে নতুন করে তালা লাগাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার ধারণা বহু বছর ধরে মরচে ধরেছিল তালায়। অমল ঘুমের ঘোরে সেই তালা ধরে টেনেছে, ফলে সহজেই ভেঙে গেছে এবং অমল ঘরে ঢুকে পড়েছে। কিন্তু একদিন রাতে পশ্চিমের ওই ঘর থেকে আবার বীভৎস সব শব্দ ভেসে আসে, যেন কেউ কান্না করছে। কিন্তু অমল ঘরের দরজা খুলতেই অবাক হয়ে যায়। দেখে দরজার সামনে ভৃত্য নিতাই পথ আটকে বারান্দার মেঝেতে শুয়ে আছে। সে জেগেই ছিল। সে বলল, ঘরে যাও সদ্দা বাবু, কর্তামশাই দেখতে পেলে আর রোগকে থাকবে না গো। আমি পাহারা দিতে কয়েছেন, কর্তা বাবুর কথা মতো আমি রোজ রেতে এখানে শুয়ে থাকি, আর তুমিও ঘুমাওকে যাও। কিন্তু অমল নাছোড়বান্দা। সে নিতাইকে বুঝিয়ে সুঝিয়ে ওই ঘরে যেতে রাজি করালো। আরে তুমি বুঝতে পারছো না? না নিতাই ওকে একা যেতে দিল না। হবে না, আমি বলছি তো। টিমটিমে তেলের কুপি নিয়ে নিতাই আগে আগে এগিয়ে গেল। অমল তার পিছু নিয়ে সেই ঘরের সামনে উপস্থিত হল। ভিতর থেকে মেয়েলি কণ্ঠে আর্তনাদ ভেসে আসছে। কোনো অসহায় মেয়ে যেন করুণ সুরে কাঁদছে, কাকুতি মিনতি করছে। ভৃত্য নিতাই দরজায় কান পেতেও কিছুই শুনতে পেল না। এমন সময় দরজাটা আপনা থেকেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ঘরের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকার। প্রত্যন্ত গ্রাম। জমিদার বাড়ি সহ হাতে গোনা কয়েকটা বাড়িতে মাত্র বিদ্যুৎ সংযোগ থাকলেও ঝড়ের তাণ্ডবে কিছুক্ষণ আগেই তা বিচ্ছিন্ন হয়ে গেছে। আকাশে এক ফালি চাঁদও নেই, ফলে বিস্তীর্ণ চরাচর অন্ধকারে ঢেকে গেছে। নিতাই অমলের হাত ধরেছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অমল তার হাত ছাড়িয়ে এক ঝটকায় ভিতরে ঢুকে গেল। বরং বলা ভালো, কেউ তাকে ভিতরে টেনে নিল। নিতাই ছিটকে মাটিতে পড়ে গেল। ততক্ষণে ঘরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেছে। ঘরের ভিতরে নারী কণ্ঠে কান্নার বদলে পৈশাচিক হাসির শব্দ ভেসে আসছে। অমল সাহস সঞ্চয় করে অন্ধকার হাতুড়ে এপাশ ওপাশ দেখছে। এমন সময় হঠাৎ ঘরের ভিতরে ঘর ঘর শব্দ শুরু হলো। অমল টের পেল তার পায়ের তলার মাটি কাঁপছে। আচমকা খুব জোরে বজ্রপাত হল, সাথে পর পর বিদ্যুতের ঝলকানি। আধ ভাঙা জানলার ফাঁক দিয়ে সেই আলো ঘরে প্রবেশ করেছে। ঘর ঘর শব্দ কানে যেতেই অমল ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকল। দেখল
ঘরের মেঝে দু ফাঁক হয়ে ভেতরে একটা একটা অন্ধ কুয়োর মতো গহ্বরের সৃষ্টি হয়েছে। কুয়োর তলা থেকে উঠে এলো এক ভয়ঙ্কর নারী মূর্তি। তার অপার্থিব চোখে ক্রোধের আগুন জ্বল করছে। মিশমিশে অন্ধকারে বিদ্যুতের আলোয় সেই নারী মূর্তির রং, ভয়াবহ রূপ এসব দেখে অমল মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখতে পেল ছবির সেই নারী মূর্তিটাই কুয়োর ভিতর থেকে উঠে এসেছে। ঠোঁটের কোণে বিকৃত ধূর্ত হাসি। অমলের স্বপ্নে দেখা সেই পিশাচিনীর মতোই হাতছানি দিয়ে ডাকছে। এই একই কুয়ো অমল স্বপ্নে দেখেছে। কিন্তু কে ওই অশরীরী নারী মূর্তি? সে কেন বারবার অমলকে দেখা দিচ্ছে? কেন অমলকে হাতছানি দিয়ে নিজের কাছে ডাকছে? বারবার কেন ডেকে বলছে, বিলীন হও, অমল, আমার কাছে এসো, বিলীন হও আমার আত্মার সাথে। রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে। খাওয়া দাওয়ার দিকেও তেমন একটা ঝোঁক ছিল না অমলের। ভৃত্য নিতাইয়ের নজরদারি উপেক্ষা করে পশ্চিমের ঘরে প্রতি রাতে হানা দিতে থাকে। সেই ছবির নারী মূর্তি আসলে কে, কিভাবে তাদের বংশের সাথে সম্পর্কযুক্ত তার জানতেই হবে। জমিদার নিরঞ্জন বিষয়টা লক্ষ্য করলেন, কিন্তু জল যে অনেক দূর গড়িয়ে গেছে তা তিনি টের পেলেন না। শুধু নিতাইকে বললেন, অমলকে একটু চোখে চোখে রাখিস নিতাই। ননের বিয়ের খবর পেয়ে ছেলেটা মুশড়ে পড়েছে। বড্ড ভালোবাসতো যে দুজনকে। নিরঞ্জন চশমা খুলে ধুতির খুঁটে চোখ মুছে বললেন। তারপর ধীরে ধীরে কাছাড়ি বাড়ির দিকে অগ্রসর হলেন। কিন্তু সেদিন রাত থেকে নিরঞ্জনের শরীরে দম চাপা অস্বস্তি শুরু হয়ে গেল। মনে হলো কেউ বুঝি নিরঞ্জনের বুকের ওপর চেপে বসে আছে, অথচ কাউকে দেখতে পেলেন না। শুধু টের পেলেন কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, নিরঞ্জন, তোর সময় উপস্থিত হয়েছে, আমি তোকে নিয়ে যেতেই এসেছি। চলে আয় আমার কাছে। নিরঞ্জনের শ্বাস বন্ধ হয়ে আসছে। পালঙ্ক থেকে মাটিতে পড়ে গেলেন। ভয়ে চোখ বোজার মুহূর্তে তিনি দেখতে পেলেন সেই বিভৎস বিকৃত নারী মূর্তির আসল রূপ। উঠে পালাবার ক্ষমতা ছিল না। তিনি জানতেন তার আর নিস্তার নেই। আত্মসমর্পণের ভঙ্গিতে পড়ে রইলেন মাটিতে। গলা দিয়ে কোনো আওয়াজই বেরোল না। এমন সময় তিনি অনুভব করলেন তাকে টেনে হিঁচড়ে ঘষ্টিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। গায়ের চামড়া ফেটে রক্ত ঝরছে ক্ষতস্থান থেকে। সারা শরীরে অজস্র যন্ত্রণা। অজ্ঞান হয়ে গেছিলেন ভয়ে। যখন হুঁশ ফিরে এলো তিনি দেখলেন পশ্চিমের ঘরে একটি অতল গহ্বরের কিনারায় পড়ে আছে। হঠাৎ কারুর পায়ের শব্দ পেলেন। চাঁদের আলো এসে পড়েছে সেই জাফরি কাটা ছোট জানলা দিয়ে। সেই আলোয় স্পষ্ট দেখলেন অমল এসে দাঁড়িয়েছে। দেওয়ালে টাঙানো একটি তৈলচিত্র থরথর করে কাঁপতে লাগলো অমলের ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে। অমল সেই তৈলচিত্র দেওয়াল থেকে খুলে নিজের বুকে চেপে ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ঠাকুরদা নিরঞ্জন চৌধুরীর ক্ষত বিক্ষত শরীরটার দিকে। নিরঞ্জনের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। হাত জোর করে বললেন, আমায় ক্ষমা করে দিস ভাই। আমি যে অন্যায় করেছি
তার শাস্তি আমি পাচ্ছি। জানি জানি আমায় সে ক্ষমা করবে না, তাই মরে যাবার আগে তোর কাছ থেকে ক্ষমা চাইছি। তুই ক্ষমা করলে আমি শান্তিতে মরতে পারবো দাদু ভাই, শান্তিতে মরতে পারবো। অমলের বুকটা টন টন করে ওঠে, তবু সে রাগে গর্জে ওঠে, বলে, আমি ক্ষমা করার কে ঠাকুরদা? আপনি আমার কাছে ঘৃণ্য সত্যিটা লুকিয়েছেন। এত বছর ধরে আমাকে মিথ্যা বলে এসেছেন বড় দাদামশাইয়ের মৃত্যু নিয়ে, কেবল বংশের মান মর্যাদা বাঁচাতে। যার সাথে দাদামশাই চরম অন্যায় করেছিলেন তার জন্য আপনার মনে কোনো অনুশোচনা নেই। উল্টে উল্টে সকলকে মিথ্যে বলতে শিখিয়েছেন, তার নাম নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন। ছি ঠাকুরদা, ছি! এই পশ্চিমের ঘরের ভিতর যে একটি গুপ্ত ঘর আছে তার সন্ধান আমি পেয়েছি। আমাকে একবারও গ্রামে না নিয়ে আসার কারণটা এবার বুঝতে পেরেছি। তবে আপনাদের বংশের অপকীর্তির সম্পূর্ণ ইতিহাস আমার কাছে এখনো অস্পষ্ট। আমাকে আজ বলতেই হবে অতীতে কি ঘটেছিল, কি কারণে দাদামশাইকে অপশক্তির হাতে নিধন হতে হলো। ছবির ওই নারী মূর্তি নন্দিনীর আসল পরিচয় আমি পেয়েছি। তিনি আমায় দেখা দিয়ে আসল রূপ দেখিয়ে গেছেন, কিন্তু কেন তার মতো একজন নিষ্পাপ নারীকে হঠাৎ হত্যা করা হলো? বলুন, আপনাকে জবাব দিতেই হবে। নিরঞ্জন ধুঁকছিলেন, কোনো মতে ভাঙা জড়ানো কণ্ঠে বলে উঠলেন, তোর বড় দাদা মশাই আমার আপন জ্যেষ্ঠ সহোদর হলেও তিনি সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা ছিলেন। নিষ্ঠুর অর্থপিশাচ, ক্ষমতালোভী মানুষ ছিলেন। তোর জন্মের আগে গ্রাম বাংলায় এক ধরনের বিশেষ তন্ত্রমন্ত্র আর গুপ্ত চর্চার প্রচলন ছিল। আজও আছে, তবে তার পদ্ধতি বদলেছে। যাই হোক, সে সময় আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন নিজের আত্মিক শক্তি, বিপুল ধনসম্পদ ও দুর্দমনীয় ক্ষমতার অধিকারী হতে গেলে গুপ্ত চর্চার মাধ্যমে বিশেষ তান্ত্রিক উপায় অবলম্বন করতে হবে। শুধু অর্থ থাকলেই চলবে না, ঐশ্বর্য ও ক্ষমতা টিকিয়ে রাখতে চাই অলৌকিক বা অতিলৌকিক শক্তির সহায়তা। তারা নানান ধরনের অলৌকিক উপায় অবলম্বন করলেও জমিদার দিগ্বিজয় চৌধুরী জেনে শুনে মারাত্মক অপরাধ করে বসলেন। এক অসৎ অঘরী তান্ত্রিক কালীনাথের কবলে পড়ে নিজের জমিদারিকে আজীবন কায়েম রাখতে একদিন তিনি অঘরী কালীনাথের শরণাপন্ন হলেন। কালীনাথ তাকে পরামর্শ দিয়ে বলল, এই সাধনা করতে গেলে নাকি চাই কোনো উচ্চ বংশের সতী নারীর পবিত্র রক্ত, এমন এক শুদ্ধ আত্মা যা আত্মত্যাগের জন্য প্রস্তুত এবং যার জন্ম দাগ হবে শক্তি বহনকারী আত্মিক চিহ্ন। তেমন কোন নারী তার সন্ধানে আছে নাকি জানতে চাইল। দিগ্বিজয়ের চোখের কোণে লোভ চিকচিক করে উঠল। তিনি ধূর্ত হাসি হেসে বললেন, অবশ্যই আছে তান্ত্রিক ঠাকুর, আপনি আজ্ঞা করলেই ব্যবস্থা হয়ে যাবে, আমাদের বাড়িতেই আছে। এমনটা বলেছিলেন তিনি। আমি 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 আড়াল থেকে সব শুনে চমকে উঠেছিলাম। বুঝতে বাকি থাকলো না বরদা কার কথা বলছেন। যার কথা বলছেন তার নাম নন্দিনী। সে বরদারই আত্মজা। তার কপালে জন্মগত একটি কালো জরুল ছিল। বরদার কেলেঙ্কারির কথা আমি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী কোনোদিন টের পায়নি। অতীতে এ বাড়ির খাস পরিচারিকা ছিল নন্দিনীর মা নিস্তারিণী। চাঁপা ফুলের মতো গায়ের রং, যাকে বলে ডাক সাইটে সুন্দরী। তাকে প্রেমের জালে ফাঁসিয়ে গৃহিণী করার ফাঁদ পেতে প্রতি রাতে গোপনে সহবাস করতে থাকেন। আমিও ভেবেছিলাম বরদা বুঝি সত্যি নিস্তরণীকে গৃহিণী করবেন, কোনো আপত্তি করেনি। তাই
ভেবেছিলাম ভালোই তো, খারাপ কি? নিস্তারিণী অভাবে পড়ে পরিচারিকা হয়েছে, কিন্তু সে গ্রামেরই এক দরিদ্র অথচ ভালো বংশের মেয়ে। কিন্তু কিন্তু কোথায় কি? দাদা যে এমন বিশ্বাসঘাতকতা করবে কে জানতো? নিস্তারিণী যেদিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ল, দাদা তাকে সম্পূর্ণ অস্বীকার করে কলঙ্কিত করে বললেন কান্না কার পাপ তার ঠিক নেই, পেট বাগিয়ে নাকি ওকে ফাঁসাবার চেষ্টা করছে, তাকে দূর হয়ে যেতে বলল। এই বলে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন নিস্তারিণীকে। আমি সেই অন্যায় সহ্য করতে পারিনি, নিস্তারিণীকে বিবাহ করার সিদ্ধান্ত নিলাম। দাদা কিছুতেই রাজি হলেন না, তবে বিবাহ না করলেও বরদাকে লুকিয়ে নিস্তারিণীকে রক্ষা করেছিলাম। ওই পশ্চিমের অব্যবহৃত পরিত্যক্ত ঘরে থাকার ব্যবস্থা করে দিলাম। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরেই নন্দিনীর জন্ম হল। বরদা একদিন সব টের পেয়ে গেলেন। আমি দাদাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলাম, উনি মেনে নিলেন। কিন্তু পরে সময় সুযোগ মতো মা মেয়েকে হত্যা করার যে পরিকল্পনা করেছিলেন, তা যেদিন জানতে পারলাম তখন হাতে সময় খুব কম। খুকিকে আমি বুকে তুলে নিয়েছিলাম, কিন্তু নিস্তারিণীকে বরদার হাতে মরতেই হলো। রাতারাতি বিশ্বাসযোগ্য লোক দিয়ে ওই ঘরের মাটি খুঁড়িয়ে কুয়োর মতো দেখতে গহ্বর তৈরি করলেন, যা ভিতরে গুপ্ত ঘরের সাথে যুক্ত এবং বাগানের মাটিতে গিয়ে ঠেকেছে। নিস্তারিণীকে সেখানে ফেলে মাটি বুঝিয়ে দেওয়া হলো। খুকির যখন 5 বছর বয়স, নিতাই তার এক ভাইকে আমাদের বাড়িতে নিয়ে এলো। তার নাম বচস্পতি। তো ঠাকুমা তার আগেই মারা গেলেন। খুকিকে একা সামলানো দায় হয়ে পড়েছিল, তবু কোনো মতে আগলে রেখেছিলাম। কিন্তু দাদা ওকে একদম সহ্য করতে পারত না। যাতে খুকির দিক থেকে আমার মন সরে যায়, তার জন্য নানান মতলব ভাঁজত। কিন্তু আমি দাদার মতলব বুঝে খুকিকে রক্ষা করতাম। বচস্পতিকে দেখে ওর ওপর খুকির সব দায়িত্ব দিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। লোক জানাজানির ভয়ে দাদা তখনকার মতো খুকিকে রেহাই দিল। আমি দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে বললাম, খুকিকে মেরো না বর্দা, খুকির আসল পরিচয় কেউ কোনোদিন জানবে না। পুরনো লোকজনদের বিদায় দিয়েছি, নিতাই ছাড়া সকলেই নতুন। খুকি চিরকাল ওই বচস্পতির ভাইজি হয়ে থাকবে। দাদা রাজি হয়ে গেল। বচস্পতিকে বললাম, খুকির মা আমার দুঃসম্পর্কের বোন ছিল। ওর বাবা মা দুজনেই পথ দুর্ঘটনায় মারা গেছে। বচস্পতি খুকিকে বুকে করে বড় করল। খুকির নাম নন্দিনী, বড় ভালো মেয়ে, ফুলের মতো নিষ্পাপ পবিত্র। তারপর তোর বাবা মা হঠাৎ অজানা জ্বরে ভুগে চলে গেল। তুই তখন খুব ছোট, তোর বাবার ব্যবসার সূত্রে ভিন রাজ্যে থাকতিস। খবর পেয়ে তোকে নিয়ে চলে এলাম। নন্দিনী তোকে বড় দিদির মতো আগলে রেখেছিল, কিন্তু আমার মন সবসময় খচখচ করত, কারণ তোর সাথে খুকির মেলামেশা বরদা একদম পছন্দ করত না। অথচ খুকি তার ঔরসজাত কন্যার সন্তান। বাড়িতে হঠাৎ এক শয়তান তান্ত্রিক কালীনাথের আনাগোনা শুরু হলো। বরদা কখন কি করে বসেন কোনো ঠিক ছিল না। তাই আমি তোকে শহরে পাঠিয়ে দিলাম, যাতে তুই কিছু আঁচ করতে না পারিস। নন্দিনী ধীরে ধীরে কিশোরী থেকে যুবতী নারী হয়ে উঠল, অষ্টাদশী নারী। বরদা যে কালীনাথের পরামর্শ খুকিকে 18 বৎসর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন বিশেষ উদ্দেশ্য নিয়ে, তা বুঝতে আমার যথেষ্ট বিলম্ব হয়েছিল। আমি বচস্পতিকে খুকির দায়িত্ব দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করেছিলাম।
দাদার মধ্যেও পরিবর্তন এসেছিল, তাই তাই নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু দাদার আসল মতলব টের পাইনি ঘুণাক্ষরেও। যেদিন কালীনাথ নন্দিনীকে যজ্ঞে বলি দেবার দিনক্ষণ স্থির করে ফেলল, সেদিন আমি আর স্থির থাকতে পারলাম না। প্রতিবাদ করে বললাম, বর্দা, এই পাপ কাজ করা থেকে বিরত থাকো, নইলে তোমার আর কালীনাথের কুৎসিত রূপটা আমি সবার কাছে প্রকাশ করে দেব। নন্দিনীর জন্ম রহস্য এবং তোমাদের কুমতলবের কথা গ্রামবাসীদের জানিয়ে দেব। বরদার সঙ্গে সঙ্গে আবার সরাসরি হুমকি দিয়ে বললেন, মূর্খ নিরঞ্জন, তোর কথা মতো নন্দিনীকে এতকাল বাঁচিয়ে রেখেছি, কিন্তু আর নয়। নন্দিনীকে বলি দিয়ে আমি জগতের শক্তিশালী জমিদার হব। অতি লৌকিক আত্মার শক্তির বলে আমার আয়ু বৃদ্ধি পাবে। আমি অমর হব, আর আমার কাজে বাধা দিলে তোর বংশের বাতি দেওয়ার আর কেউ থাকবে না। অমল যত দূরেই থাকুক, মারণ, উচাটন, বশীকরণ প্রয়োগ করে ওকে মারতে বেশি সময় লাগবে না কালীনাথে। আর আমার কথা শুনে নন্দিনীকে আমার হাতে তুলে দিলে অমলের কোনো ক্ষতি হবে না, সে সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকবে। কালীনাথ সঙ্গে সঙ্গে বান মারতে প্রস্তুত হল। আমি নিরুপায় হয়ে দাদার শর্ত মেনে নিলাম। সব অন্যায় পাপ কাজ নীরবে সহ্য করলাম। বরদা নিতাই আর বচস্পতিকে নববর্ষ উদযাপনের প্রস্তাব দিয়ে কায়দা করে ওদের দেশে পাঠিয়ে দিলেন। বললেন, নন্দিনী এখন বড় হয়েছে, আমাদের দেখে শুনে রাখবে ক্ষণে। তোরা বহুদিন দেশে যাসনি, নতুন বছর ঘুরে আয়। ওরা খুশি মনেই চলে গেল। বাকি চাকর বাকর, রান্নার ঠাকুর সবাইকে বরদা ছুটি দিয়ে দিলেন। দুদিনের মধ্যেই বাড়ি ফাঁকা হয়ে গেল। নন্দিনীকে বললেন, গৃহে মা কালীর পূজা হবে, পশ্চিমের ঘরে আয়োজন করছে। পুরোহিত কালীনাথ যাগযজ্ঞ করবেন। যোগার যন্ত্রের প্রয়োজন, তাই সে যেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুজো ঘরে যায়। নন্দিনী খুশি মনে শুদ্ধাচারে পশ্চিমের ঘরে চলে গেল। কালীনাথ নন্দিনীকে ছলনায় ভুলিয়ে যজ্ঞের বেদি ছুঁয়ে আসনে বসতে বলল। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দৌড়ো দৌড়ো বুকে ভগবানকে ডাকতে লাগলাম। দাদা ঘরে প্রবেশ করতেই শয়তান কালীনাথ বলল, জমিদার বাবু, নন্দিনী অতি সুলক্ষণা নারী। ওকে আপনি মাতৃ প্রতিমার পাদপদ্মে এই সোনার মলজোড়া পরিয়ে দেবার অনুমতি দান করুন। বরদা আজ্ঞা দিতেই নন্দিনী হাঁটু গেড়ে বসে মলজোড়া পরিয়ে দিতে উদ্যত হয়। মুহূর্তে কালীনাথ মন্ত্র পড়ে পৈশাচিক ক্রিয়া শুরু করে দেয়। ঘরের ভিতরের বাতাস ভারী হয়ে আসে। নন্দিনীর শ্বাস নিতে কষ্ট হয়। জ্বলন্ত প্রদীপগুলি কালো আগুনে পুড়তে থাকে। মাটিতে অঙ্কিত বৃত্ত ত্রিভুজের ভিতর থেকে একটা মিশমিশে কালো ছায়া এসে উপস্থিত হয়, নন্দিনীর শরীরে প্রবেশ করে। তাকে নিয়ন্ত্রণ করতে থাকে। বরদা কাল বিলম্ব না করে হাতে সোনার খড়গ তুলে এক কোপে নন্দিনীর শিরচ্ছেদ করে দিলেন। মায়ের পায়ে অর্পণ করে পুজো শেষে যজ্ঞের আগুনে আহুতি দিলেন। শরীরের বাকি অংশটা ঘরের মাটি খুঁড়ে সেই অন্ধ কুয়ায় ছুঁড়ে দিল কালীনাথ। নন্দিনী মারা যাবার আগের মুহূর্তে সব পরিকল্পনা টের পেয়ে যায়। কোপ মারার মুহূর্তে সে চৌধুরী বংশ নির্বংশের অভিশাপ দিয়ে যায়। সে ছিল এক বিশেষ আত্মার বাহক, ফলে ওই মুহূর্তে পূর্বে আহ্বান করা সেই কালো ছায়াটি নন্দিনীর বিশেষ আত্মার সাথে মিলিত হয়ে এক অতি হিংস্র পৈশাচিক শক্তির উদ্ভব হয়, যা কালীনাথের ওপর ভর করে
আর তার শরীরটাকে টুকরো টুকরো করে হত্যা করে। বরদা সেই দৃশ্য দেখে ভয়ে ছুটে পালাতে গিয়ে যজ্ঞের বেদিতে হুমড়ি খেয়ে পড়ে। সারা গায়ে আগুন লেগে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আমি কাপুরুষের মতো সেদিন নন্দিনীর সাথে ঘটা সমস্ত পাপ, অন্যায়, অত্যাচার চেয়ে চেয়ে দেখলাম। শুধু শুধু তোকে বাঁচাতে আমায় মুখ বুজে সব সহ্য করতে হয়েছিল। নন্দিনীর অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে বাড়িতে রয়ে যায়। 7 দিন পর চাকর বাকর, নিতাই, বচস্পতি সবাই ফিরে এলো। বরদার মৃত্যু নিয়ে কেউ তেমন কোনো প্রশ্ন করেনি। মাথা ঘুরে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে দিলাম। বরদা যার স্বেচ্ছাচারী নিষ্ঠুর জমিদার ছিলেন, তার মৃত্যুতে সবাই খুশি হয়েছিল। আমার সম্মতিতে সেরেস্তাদার লোক পাঠিয়ে গায়ে রটিয়ে দিল যে নন্দিনী মুখ পুড়িয়ে এক বিবাহিত পরপুরুষের সাথে পালিয়ে গেছে। প্রচুর অর্থ ব্যয় করে 2 দেহ ব্যবসায়ীকে ছেলেটির স্ত্রী ও মা সাজিয়ে কলঙ্ক রটিয়ে দেওয়া হয়। তারা গ্রামে এসে নন্দিনীর নামে যা নয় তাই অপবাদ দিয়ে কথা কুকথা বলে যায়। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। নিতাই, বচস্পতি সবাই তা বিশ্বাস করে, কিন্তু নিহতিকে খণ্ডানো যায় না। তাই আজ পাপের শাস্তি পেলাম। জানি আমি ক্ষমার অযোগ্য। নন্দিনীকে কলঙ্কিত করেছি জমিদার বাড়ির মান সম্মান বাঁচাতে, তোর জীবন রক্ষা করতে। নন্দিনী আমায় ক্ষমা করেনি। সম্ভব বলে তুই ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস। নিরঞ্জন চলে গেলেন। নন্দিনীর আত্মা তাকে অন্ধ কুয়ায় টেনে নিয়ে চিরকালের জন্য হারিয়ে গেল। শ্বাস আটকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে গেলেন। অমলকে তার ননী দিদি নন্দিনী শেষবারের মতো দেখা দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রাণাধিক প্রিয় অমলকে সে এতটাই ভালোবাসত যে নিরঞ্জন চৌধুরীর বংশকে নির্বংশ করার অভিশাপ দিয়েও অমলের কোনো ক্ষতি সে করতে পারেনি। সে চায়নি অমলকে আত্মার মধ্যে বিলীন করতে, তাকে টেনে নিতে। কিন্তু নন্দিনীর আত্মা না চাইলেও নিয়তি চেয়েছিল। নন্দিনী অদৃশ্য হবার মুহূর্তে অমল চিৎকার করে বলে উঠল, আমি আসছি ননিদি, আমি তোমার আত্মায় বিলীন হতে আসছি। এইটুকু বলেই অমল ঝাঁপ দেয় গহ্বরের অতল অন্ধকারে। ধীরে ধীরে ভোর হয়ে আসে। বচস্পতি, নিতাই, গ্রামবাসীরা সকলেই দেখে অমল এবং জমিদার নিরঞ্জন কেউ আর বেঁচে নেই। সবাই ভয়ে জমিদার বাড়ি ছেড়ে চলে যায়। আর এরপর থেকেই প্রতি অমাবস্যার রাতে কেউ না কেউ এক কালো ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কোটরগত মণিবিহীন চোখ দুটোয় ধিকে ধিকে হিংসার আগুন জ্বলে। সেরেস্তাদারকে গলা কাটা অবস্থায় তার নিজের ঘরেই পাওয়া যায়। সে জানত অশরীরীর হাতে তার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর আগে সে লিখিত স্বীকারোক্তি দিয়ে গিয়েছিল। তা থেকেই গ্রামবাসীরা সব ঘটনা জানতে পারে। সকলের মুখে মুখে রটে যায় সেই ভয়াবহ কাহিনী। তারা বলে সে ফিরে এসেছে, আবার কোনো নতুন শরীরের সন্ধানে। চৌধুরী বাড়ির সাথে কোনো না কোনোভাবে
যার রক্তের সম্পর্ক আছে, ওই পাপী বংশকে সে সম্পূর্ণরূপে উৎখাত করবে। আজও নাকি সেই পরিত্যক্ত জমিদার বাড়ির ভাঙা আয়নায় কারো কালো ছায়া দেখা যায়। পশ্চিমের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসে। কেউ যদি সে বাড়ির রহস্য জানার চেষ্টা করে, তবে তার অপঘাতে মৃত্যু হয়। যুগ যুগ ধরে গ্রামবাসীদের মুখে মুখে চৌধুরী বাড়ির সেই ভয়ঙ্কর কাহিনী ঘুরে বেড়াতে থাকে, যে একবার শুনে সে সারা জীবন ভুলতে পারে না। পরিত্যক্ত চৌধুরী বাড়ি আজ সভগ্ন দশায় পরিণত হয়েছে, তবু কারো স্মৃতি থেকে মুছে যায়নি। অবচেতন মনে এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে।